হঠাৎ করেই আলোচনায় জায়গা করে নিয়েছে ডক্টর ইউনূস সাহেবের দেওয়া একটা সাক্ষাৎকারের দুইটা ওয়ার্ড, রিসেট বাটন। আওয়ামী লীগ মনে করছে পুলিশ দিয়ে ক্ষমতায় থাকা যাবে, জনগণের ভোটের দরকার কি? বিএনপি মনে করছে জনগণের তো রাস্তায় নামানোর সাহস নাই, আমেরিকার একটু ম্যানেজ করা যাক। দিন শেষে কে? আমেরিকা। কিন্তু আমেরিকাকে আসলে বিএনপিকে বা এই অভ্যুত্থানে কোনো ধরনের সাহায্য করছে আপনি কি প্র্যাকটিক্যালি দেখতে পান? অন্তর্বর্তী সরকারের যেটা মানুষ ধারণা করে সেটা হলো খুব দ্রুত বেগে কাজগুলো করবে, তার তো একটা লক্ষ্য আছে, সে তো নিজের রাজনৈতিক দল না। আসসালামু আলাইকুম সম্মানিত দর্শক শ্রোতা, আজকের এই ভিডিওটি আপনারা সম্পূর্ণ দেখবেন। দর্শক শ্রোতা, এবার শেখ হাসিনার পক্ষে দাঁড়িয়েছে আমেরিকার প্রেসিডেন্ট জো বাইডেন শেখ হাসিনার পক্ষে দাঁড়িয়েছেন। শেখ হাসিনাকে আবারও বাংলাদেশের প্রধানমন্ত্রী হিসেবে দেখতে চান এবং যতটুকু সম্ভব তাকে সাহায্য করবেন। অপরদিকে সম্মানিত দর্শক শ্রোতা, আপনারা শুনলে অবাক হবেন, ডক্টর ইউনূস মহা প্ল্যান করেছেন। এই প্ল্যানে হয়তো আওয়ামী লীগ শেষ হবে, নয়তো বিএনপি শেষ হবে। দর্শক শ্রোতা, হয়তো ডক্টর ইউনূস নতুন রাজনৈতিক দল নিয়ে আসতে পারে। অপরদিকে ডক্টর ইউনূস যে সংস্কার করতে চেয়েছিল ক্ষমতায় বসার আগে, সেই সংস্কারগুলো কি ডক্টর ইউনূস করে যেতে পারবে নির্বাচনের আগে? আপনাদের কি মনে হয় ডক্টর ইউনূসের তলে তলে কি রয়েছে? ডক্টর ইউনূস কি রাজনৈতিক দল গঠন করবে? দর্শক শ্রোতা, আজকের এই ভিডিওটি দেখলে আপনারা রীতিমতো অবাক হয়ে যাবেন। আজকের এই ভিডিওতে চাঞ্চল্যকর তথ্য রয়েছে, গোপন কিছু ইনফরমেশন রয়েছে, আপনাদের দেখার জন্য অনুরোধ করতেছি। তো বেশি দেরি না করে আমরা ভিডিও ক্লিপে চলে যাই, আপনারা মনোযোগ সহকারে ভিডিওটি দেখতে থাকুন। হঠাৎ করেই আলোচনায় জায়গা করে নিয়েছে ডক্টর ইউনূস সাহেবের দেওয়া একটা সাক্ষাৎকারের দুইটা ওয়ার্ড, রিসেট বাটন। নিশ্চিত মধ্যে এ নিয়ে আপনারা অনেক মন্তব্য দেখেছেন, অনেক কিছু পত্রিকা দেখছেন, বাট অনেকে বিষয়টা বুঝতে পারছেন না যে রিসেট বাটন বিষয়টা আসলে কি, কেন আন্তর্জাতিক গণমাধ্যমকে দেওয়া সাক্ষাৎকারে তিনি এমন কথা বললেন। আর এই মুহূর্তে আপনার টুইটার এবং সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে হ্যাশট্যাগ রিসেট বাটন এটা খুবই জনপ্রিয়তা পেয়ে গেছে, ট্রেন্ডিংও এটা সামনে চলে আসছে। এর পেছনে বেশ কিছু কারণ আছে। এই রিসেট বাটন বলতে আসলে তিনি কি বুঝিয়েছেন? তিনি কি আওয়ামী লীগকে আবারও পুনর্বাসনের কথা ভাবছেন, নাকি তিনি আসলে রাজনীতিকে একদম ভেঙে চুড়ে নতুন করে একটা কি বলা হয় যে ধরেন জায়গাতে নেওয়ার চেষ্টা করছেন? তবে রহস্যময় রিসেট বাটন ওয়ার্ডটা দিয়ে তিনি কি বুঝিয়েছেন চলুন দেখি। এই শব্দ দুটো এখন ফেসবুক সার্চের ক্ষেত্রে পপুলার নাও ক্যাটাগরিতে চলে এসে, শুধু তাই নয়, এই নিয়ে তর্ক বিতর্কে এতদূর গড়িয়েছে যে তাদের ফেসবুক পোস্টে হ্যাশট্যাগ ব্যবহার করে লিখেছেন স্ট্যাপ ডাউন ইউনূস। মানে এখানে অনেক কিছু কানেক্ট হচ্ছে। টুইটারে যে হ্যাশট্যাগুলো এই মুহূর্তে কাজ করছে তার মধ্যে এটা হচ্ছে খুবই গুরুত্বপূর্ণ, রিসেট বাটন। দর্শক, আমরা যদি দেখি আপনার আমরা একটু দেখি যে সম্প্রতি জাতিসংঘের সাধারণ পরিষদে ৭৯তম অধিবেশনে যখন ডক্টর ইউনূস আপনার যুক্তরাষ্ট্রে গিয়েছিলেন, সেখানে ভয়েস অফ আমেরিকাকে দেওয়া একটা সাক্ষাৎকারে তিনি এই বক্তব্যটা দিয়েছিলেন। বক্তব্যটা একটু গুরুত্ব সহকারে বুঝতে হবে। একটা প্রসঙ্গ ছিল যে সরকার পতনের পর ধানমন্ডির ৩২ নম্বরে বাংলাদেশের প্রতিষ্ঠাতা রাষ্ট্রপতি শেখ মুজিবুর রহমানের যে বাড়িটি ছিল, যেটিকে পরবর্তীতে জাদুঘর বানানো হয়েছে, সেটিকে বিনষ্ট করা হয়েছে। অন্তর্বর্তী সরকার দায়িত্ব গ্রহণের পর ১৫ই আগস্টের ছুটি বাতিল করা হয়েছে। শেখ মুজিবুর রহমানের বহু ভাস্কর্য ভেঙে ফেলা হয়েছে। উপস্থাপকের প্রশ্ন ছিল, এ নিয়ে সমালোচনা আছে। অনেকে বলছেন যে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে তারা ফেসিবাদের আইকন হিসেবে দেখছেন। দীর্ঘদিন ধরে বাংলাদেশের জাতির জনক হিসাবে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান স্বীকৃত। এ ব্যাপারে আপনার সরকারের দৃষ্টিভঙ্গি কি? কিন্তু ডক্টর ইউনূস উপস্থাপকের এই প্রশ্নের সরাসরি কোনো জবাব দেননি। জবাব না দিয়ে তিনিই বরং উপস্থাপককে বলছেন, আপনি পুরনো দিনের কথাবার্তা বলছেন। এখন এটা পুরনো দিন কোনটা? মানে সরকার পতনের আগের যে দৃশ্যপটগুলা। তো তিনি বলছেন যে এর মাঝে একটা গণঅভ্যুত্থান হয়ে গেল, আপনার বোধহয় স্মরণে নেই, আপনি এমনভাবে কথা বলছেন, মানে এটা ডক্টর ইউনূস উপস্থাপককে বলছে যেন এসব ঘটনা ঘটেনি। নতুন ভঙ্গিতে যা হচ্ছে সেটিকে দেখতে হবে। তো কত ছেলে প্রাণ দিল সেটা নিয়ে আপনার কোনো প্রশ্ন নাই, কেন প্রাণ দিল? এটা ডক্টর ইউনূস আবার উপস্থাপককে প্রশ্ন করলেন। এর ঠিক পরে তিনি বলছেন, প্রথমে স্বীকার করতে হবে যে ছাত্ররা আমরা রিসেট বাটন পুশ করছি, এভরিথিং ইজ গন, অতীত নিশ্চিতভাবে চলে গেছে। শব্দটা আবারও বলছি, তিনি বলছেন যে ছাত্ররা বলছে যে আমরা রিসেট বাটনে পুশ করেছি। এই রিসেট কি ৭১ পূর্ববর্তী সময়ে অথবা এই ১৬ বছর যে শেখ হাসিনার আওয়ামী লীগের রাজত্ব ছিল এইটার পূর্ববর্তী সময় আর্মি শাসনের সময়কে বোঝানো হচ্ছে, নাকি আসলে কি বোঝানো হচ্ছে? মানে কিসের রিসেট বাটন? যেখান থেকে বাংলাদেশে শুরু হলো, অথবা বিফোর আওয়ামী লীগের সরকার যেখানে ছিল সেনাবাহিনী সরকার, মানে কোন জায়গাটা থেকে? এটা নিয়ে কিন্তু আসলে বেসিক্যালি এখানে একটা কোয়েশ্চেন মার্ক ক্রিয়েট হয়েছে। আবার ইউনূস সাহেব বলছে যে
প্রথমে স্বীকার করতে হবে যে ছাত্ররা বলছে আমরা রিসেট বাটন পুশ করছি, এভরিথিং ইজ গন, অতীত নিশ্চিতভাবে চলে গেছে, এখন নতুন ভঙ্গিতে আমরা গড়ে তুলব, দেশের মানুষও আপনার তা চায়, সেই নতুন ভঙ্গিতে গড়ে তোলার জন্য আমাদেরকে সংস্কার করতে হবে। রিসেট বাটন প্রসঙ্গে আলোচনার সূত্রপাত বেসিক্যালি তার এই মন্তব্য থেকে। তো অনেকে বলছে যে চাইলেই কি অতীত মুছে দেওয়া যাবে, এমনকি কেউ কেউ এও মনে করছেন এই কথার মাধ্যমে ডক্টর মোহাম্মদ ইউনূস বাংলাদেশের মুক্তিযুদ্ধ ইতিহাস এই প্রশ্নে তিনি তার অবস্থান প্রকাশ করেছেন। যদিও কারো কারো মতে তিনি বলছে যে এখানে এটা কেবল ভুল বোঝাবুঝি সৃষ্টি হয়েছে, এটাকে কেন্দ্র করে আপনার রাজনৈতিক ফায়দা লুটার চেষ্টা করছে আবার কোনো একটা মহল। আর এই মুহূর্তে রিসেট বাটন প্রসঙ্গে যেসব পোস্ট ছড়িয়ে পড়ছে সেগুলোর মাঝে অভিনেত্রী শাওনের একটি লাইন আবার অন্যতম। সেখানে তিনি বলছেন যে রিসেট বাটনে চাপ দিলে নোবেল পুরস্কারের কি হবে, এটা ডক্টর ইউনূসকে কটাক্ষ করেই বা মেনশন করে লিখেছেন, কারণ 2006 সালে তিনি নোবেল পুরস্কার পেয়েছেন একজন বাংলাদেশি হিসাবে। তো এখানে যেটা বোঝানো হয়েছে রিসেট বলতে আসলে আমি নিজেও বুঝি নাই। ডক্টর ইউনূস সাহেবের এই জাতিসংঘের পরিষদে ভাষণ দিতে গিয়ে অনেকগুলা তিনি কথাবার্তার মধ্যে প্যাচ লাগাই ফেলছেন, এটা তো বাস্তব। এই যে মাস্টার মাইন্ড, এই ইস্যুটা সমন্বয়কদের মধ্যে বিভাজন তৈরি করছে, অনেক কিছু তৈরি করছে। ইভেন যে এটা কোনো আচমকা ঘটনা ছিল না, পূর্ব পরিকল্পিত একটা প্রি প্ল্যান্ড অর্গানাইজ একটা এই সরকার পতন ছিল। তাহলে আবু সাইদদের মৃত্যু, এত এত লাশ কারা ফেললো? এখানে নানান ইনভেস্টিগেশন রিপোর্টে কিন্তু এখনো আছে, অনেক কিছু আছে এখানে রহস্যময়। এমন এমন গুলি ব্যবহার করা হয়েছে যেটা আমাদের প্রশাসনের কাছে নাই, পুলিশের গুলি না। তাহলে কি এগুলো পরিকল্পিত ছিল সরকার পতনের জন্য? ডক্টর ইউনূস সাহেব কিন্তু এই কথা বলে ভাই এই চান্সগুলো দিয়ে দিচ্ছেন। তিনি যখন বললেন যে এই মাহফুজ মাস্টার মাইন্ড, এরা এত সুন্দরভাবে গোছাইছে, তার মানে এই যে এত এত লাশ পড়লো, এত এত মানুষ মারা গেল, এত কিছু, তাহলে কি প্রি প্ল্যান ছিল? যদিও পরবর্তী সময় সমন্বয়করা বলছে না, এটা না, এটা একটা আলাদা ইস্যু ছিল, এটা ডক্টর ইউনূস হয়তো ভাষাগত ভুল প্রয়োগ করছেন। তারপর হোয়াট ইজ দ্য রিসেট বাটন, এটা ইউনূস সাহেব হয়তো আবার ক্লিয়ার করলে বোঝা যাবে যে আসলে কি। আমদার কুমিল্লার বাসাতে একটা কথা আছে, কয় গাছের আগারটাও খায় বেড়া, ডোগারটাও খায়, মানে গোড়ারটাও খায়, তলেরটাও খায়। এবারা কোন বেড়া ভাবি কইবি নি, কই আলাও, কয় আমেরিকা বাইঠেন, যে যখন ওই চেয়ারে বসে তারা খায়। তারার খেলাটা বড় অদ্ভুত এবং সুন্দর। তারা প্রথমে লাগাই দিয়া ফাগাই থাইক্যা দূরত্বের রং চায়, এরপরে বুদ্ধিতে করতে কিসের চাকা, হাত থাকতে মুখে কিসের কথা। তো তে যদি যায় হালকা না খিচ্ছাইলে দেখছো আগে তো কিছুতে পারতো না, বাফের বেড়া দেখাইতে। বিষয়টা কিন্তু এরকমই হয়েছে। আর এই খেলার মধ্যে আমাদের রাজনৈতিক দলগুলো কবে যে ঢুইকা গেছে নিজেরও বোঝে না। আমার কাছে মাঝে মাঝে মনে যে কেন আমরা বুঝি না, যারা আমাদের পলিটিশিয়ানরা আছেন, এই বৃদ্ধ মানুষগুলা, তাদের কনসার্ন কবে হবে? এই মুহূর্তে বাংলাদেশের জনগণের উপরে একটা আস্থাহীনতায় আছে আওয়ামী লীগ, বিএনপি, কিছুটা অংশে আস্থা হয়তো বা রাখছে জামাত। এখন আমি বাকি দলগুলোর কথা কেন বলছি, বড় যে দুইটা দল আছে, আওয়ামী লীগ মনে করছে পুলিশ দিয়ে ক্ষমতায় থাকা যাবে, জনগণের ভোটের দরকার কি। বিএনপি মনে করছে জনগণের তো রাস্তায় নামানোর সাহস নাই, আমেরিকার একটু ম্যানেজ করা যাক। দিন শেষে কে? আমেরিকা। কিন্তু আমেরিকাকে আসলে বিএনপিকে বা এই অভ্যুত্থানে কোনো ধরনের সাহায্য করছে আপনি কি প্র্যাকটিক্যালি দেখতে পান? হিরো আলমরে মারছে কেন তখন আলোচনা হয়েছে মার্কিন স্টেট ডিপার্টমেন্টে, কিন্তু এই সরকার অন্তর্বর্তী সরকারের সময় তো আলম মারা খাইছে, তা আলম নিয়ে কোনো আলোচনা হয়েছে? হয় নাই। যখন যেটা আমেরিকার দরকার বিশ্বমঞ্চে আপনার ফোকাস করে দিবে। এবার আসুন আমরা কেন বলছি এতগুলা কথা। যুক্তরাষ্ট্রে $2 লক্ষ বিনিময়ে বাংলাদেশের প্রায় 2.25 কোটি টাকা লবিস্ট নিয়োগ করেছেন সজীব ওয়াজেদ জয়, 2 কোটি বাংলাদেশি টাকার উপরে। তো এ বিষয়ে স্ট্রেইক গ্লোবাল ডিপ্লোমেসির চেয়ারম্যান রবার্ট স্ট্রেইকের সাথে চুক্তি করেছেন ওয়াজেদ ইনকর্পোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা সজীব ওয়াজেদ জয়। চ্যানেল 24-এর এই খবরে বলা হয়েছে চুক্তি অনুযায়ী বাংলাদেশ আওয়ামী লীগের পক্ষে বাংলাদেশের সাম্প্রতিক পরিস্থিতি যুক্তরাষ্ট্রের নির্বাহী এবং বিচার বিভাগের কাছে তুলে ধরবে স্ট্রেইক গ্লোবাল। তো কতদিন ধরে বাংলাদেশের এই ঘটনা নিয়ে প্যানের করবে সেটা হচ্ছে আগামী 6 মাস। এবার আসেন এখানে এটা বুঝাই যে খেলাটা কোথায়। এই যে আমেরিকার কাছে বিচার দিয়া ধরেন আদৌ কি হবে? আমেরিকা কি বিএনপিকে এসে ক্ষমতাত বসাইছে? আওয়ামী লীগ কিন্তু বিশ্বাস করে এই ঘটনাটার পেছনের একটা মাস্টার মাইন্ড আমেরিকা। আমার কাছেও হালকা হালকা মনে হয়, কারণ আমেরিকার অনেক কিছু এখন কথার সাথে মিলে যায়। যাই হোক, মাস্টার মাইন্ড বা
তাদের সেই সক্ষমতা আছে, এবং শেখ হাসিনা মাঝে মাঝে বলতেন আমেরিকা আমাকে ক্ষমতায় রাখতে চায় না, বিশেষ করে নির্বাচনের আগে। তো পরবর্তী সময় ভারতের কারণে হোক, যে কারণে হোক, আমেরিকা সাপোর্ট করে বসছিল। কিন্তু এখন আবার এই আমেরিকাই একসময় বিএনপির থেকে টাকা খাইছে আন্তর্জাতিক অঙ্গনে। যদিও বিএনপির বেলা একটু পজিটিভ ছিল মুশফিক ফজল আনসারি, তিনি আপনার বিএনপির সাবেক একজন নেতা বা উপদেষ্টা ছিলেন সম্ভবত বেগম খালেদা জিয়ার। তো সেই জায়গা থেকে তিনি বিনা পয়সায় হয়তো বা প্রতিদিন এটা বইলা দিতেন। এখন আমেরিকাকে করতে হচ্ছে, আওয়ামী লীগকে করতে হচ্ছে সেখানে একটা গোষ্ঠী ভাড়া কইরা। তো বিএনপি কিন্তু এর পেছনে লবিস্ট নিয়োগ করে অনেক টাকা খরচ করছে, কোটি কোটি টাকা। মার্কিন স্টেট ডিপার্টমেন্টের যে কোনো নজরে আনা, নির্বাহী বিভাগের নজরে আনা, অনেক কিছুতে কিন্তু মানে পেছনে অনেক টাকা খরচ করছে, জামাতও করছে, লবিস্ট নিয়োগ করছে। তো ওই সময় বিএনপি জামাতের থেকে খাইছে, এখন আওয়ামী লীগের থেকে খাবে। এখন বাস্তবতা হচ্ছে এগুলা খাইয়া কি হবে। তবে এই খাওয়াটায় আমার মনে হয় যে খুব বেশি কার্যকর কোনো ভূমিকা হবে না। যেমন দেশের জনগণ যখন এখন দেখতেছে, অনেক নেতাকর্মীরা চিন্তা করতেছে যে আরে আমি বাড়িতে ঘুমাইতে পারি না, আমার বউ বাচ্চা না খায়া আছে, অথবা আমি একটা মামলা খাইছি, মামলা চালানোর খরচ নাই, এদিকে যদি কিছু দল টাকা পয়সা দিত, যদিও দলের নির্দেশনা আছে কিন্তু এরকম চেক তো আসে নাই। আর এই 6 মাসে কি হবে? তবে আমার মনে হয় আওয়ামী লীগের প্ল্যানটা হচ্ছে, মার্কিন যুক্তরাষ্ট্র এই জিনিসগুলো কি দেখছে না? কোথাও না কোথাও অবশ্যই দেখে, এদের গোয়েন্দা তথ্য খুবই স্ট্রং, বাট বিষয়গুলো নিয়ে আলোচনা করে না। যেখানে কথা বলার দরকার সেখানে কথা হয় না। তার উপরে ডক্টর ইউনূস সাহেব গিয়ে বাইডেনের সাথে যেভাবে আড্ডা দিচ্ছেন আন্তর্জাতিক অপরাধ আদালতে, যেভাবে কথাবার্তার বিষয় আসছে, জাতিসংঘের সামনে যেভাবে তিনি অভিনয় করে দেখাইছেন, মাস্টারমাইন্ডদের পরিচয় করাইছেন, সামহাও আওয়ামী লীগের কথাগুলো এখন আমেরিকা বিশ্বাস করবে না, বিশ্ব নেতারা বিশ্বাস করবে না। তো কাদের মুখ দিয়ে শুনলে করবে? তাদের দেশের লবিস্টদের মুখ দিয়া। তো লবিস্টরা কি মাগনা কথা বলে? না, 6 মাসে খাইয়ালাইছে একটা লবিস্ট কোম্পানি 2.5 কোটি টাকা। তা এরকম যদি 2-4 বছর লাগে, কত কোটি টাকা আসলে খরচ করতে হবে। আর এগুলা খরচ করে কি হবে আমেরিকা আমরা ভালো বললে? আমাদের দেশের রাজনৈতিক সরকারগুলোর ফোকাস করা উচিত আমার দেশের জনগণ আমারে ভালো বলে কিনা, আমার মানুষ আমারে ভালো বলে কিনা, সেইটা, ভাড়াটিয়াদের কথা না। আমি এটাতে বরাবরই বিপরীত পক্ষে আছি। এই যে খালেদা জিয়ারে আওয়ামী লীগ সরকারের আমলে এইভাবে তিনি বিদেশ যেতে পারেন নাই, যদি এখন যাচ্ছেন অন্য কারণে, বাট কখনো আমেরিকার কোনো কথা বলতে শুনছেন? বারবার মুশফিক ফজল আনসারি এটাকে নজরে আনছে, জাতিসংঘ বক্তব্য দিছে, কিন্তু মার্কিন স্টেট ডিপার্টমেন্ট কোনো বক্তব্য দেয় না কোনোভাবেই। তারেক রহমানের ইস্যুতে কিন্তু ডক্টর মোহাম্মদ ইউনূসের ইস্যুতে বরাবরই কিন্তু কথা বলতো। 5টা সংস্কার কমিশন গঠন করে প্রজ্ঞাপন জারি, সদস্য হিসাবে এলেন যারা, 6টার জায়গায় এখন 5টায় চলে আসলো। 6 নম্বর হলো সংবিধান সংস্কার। সেটি কি হলো বোঝা যাচ্ছে না। সবচেয়ে বড় কথা হলো, সেই 11ই সেপ্টেম্বর জাতির উদ্দেশ্যে ভাষণ দিয়ে ডক্টর মোহাম্মদ ইউনূস এই কমিশন গঠন করার কথা ছিল। আজকে 15 দিনেরও বেশি সময় হয়ে গেল, এখন পর্যন্ত আনুষ্ঠানিকভাবে কাজ হলো না। প্রজ্ঞাপন জারি করতে সময় লাগলো, এত সময় কিন্তু বাঞ্ছনীয় না। অন্তর্বর্তী সরকারের যেটা মানুষ ধারণা করে সেটা হলো খুব দ্রুত বেগে কাজগুলো করবে। তার তো একটা লক্ষ্য আছে, সে তো নিজে রাজনৈতিক দল না বা নিজে ক্ষমতায় থাকবে না, থাকুক, তারপরেও এই অন্তর্বর্তী সরকার ডক্টর ইউনূস, তাকে রাখা দরকার আছে। ডক্টর ইউনূস যে কেমন, এবার জাতিসংঘে নিশ্চয়ই সবাই হাড়ে হাড়ে টের পেয়েছে। এরকম মানুষ থাকা মানে হলো দেশের ভাবমূর্তির জন্য ভালো, আমাদের একটা অলংকার, আমাদের একটা অভিভাবক। আমরা বহুদিন অভিভাবক শূন্য ছিলাম। সেই জায়গাটা ডক্টর মোহাম্মদ ইউনূস আসছেন এবং তিনি বলেছেন যে আমরা নিজ নিজ পেশায় সন্তুষ্ট, আমরা শাসন কাজ পরিচালনা আমাদের কাজ না, বা আমাদের মানে জুরিডিকশনের মধ্যে পড়ে না। তো এটা আমি বিশ্বাস করি, উনি আন্তরিকভাবে বলেছেন। কিন্তু বিভিন্ন ক্ষেত্রে দেখা যাচ্ছে যে সংস্কার কাজগুলো বা অন্যান্য প্রশাসনিক যেখানে হাত দেওয়া হচ্ছে সেখানে কাজগুলো কেন জানি থমকে যাচ্ছে। এটার একটা কারণ আছে। 15 বছরে এই আওয়ামী শাসনের অনেক ভূত বিভিন্ন জায়গায় এমনভাবে বাসা বেঁধে আছে যে আপনি যেখানেই হাত দেবেন সেখানে এই ভূতদের আসর, এগুলি সরানো যাচ্ছে না। তবে ভাই আমি আবার বলি, আমি কিন্তু গোড়া মানুষ না। আওয়ামী লীগ মানেই খারাপ এটা আমি বিশ্বাস করি না। আওয়ামী লীগে অনেক ভালো লোক আছে, বোদ্ধা লোক আছে, বুদ্ধিজীবী লোক আছে, তাদেরকে কাজে লাগানো দরকার। যেমন আওয়ামী লীগ আমলে ফর্মুলা কি ছিল? বিএনপি জামাত মানেই খারাপ। বাপ দাদা 14 গোষ্ঠী ধরে খোঁজ নেওয়া হতো যে বাপ কি বিএনপি জামাত, আচ্ছা বাপ বিএনপি জামাত, আচ্ছা দাদার খোঁজ নাও, নানার খোঁজ নাও, নানির খোঁজ নাও, ওরা বিএনপি জামাতের সাথে যুক্ত আছে কিনা। এইটা করে একটা ঘৃণার একটা আবহ তৈরি করছিল। তো এই জায়গা থেকে আমি মনে করি যে ভালো, এটা মুক্ত হয়েছে। আচ্ছা, তারপরে এখন 5টা সংস্কার কমিশনের পূর্ণাঙ্গ করা হয়েছে প্রত্যেকটা, যেমন বদিউল আলম মজুমদার, পুলিশ সংস্কারের জন্য সফররাজ হোসেন, তারপরে বিচার বিভাগ সংস্কারের জন্য শাহ আবু নাইম, তাদেরকে করা হয়েছে। কিন্তু ওই সংবিধান সংস্কার নিয়ে একটা ঝামেলা মানে এখনো রয়ে গেছে। স্বাধীন মালিকের নাম ঘোষণা করা হলো, পরে উনি দায়িত্ব পালনে অপারগতা প্রকাশ করার পরে অধ্যাপক আলী রিয়াজকে দায়িত্ব দেওয়া হলো, কিন্তু সেটা দিয়ে মানে তারপরেও এটার ব্যাপারে প্রজ্ঞাপন জারি করা হয়নি। সম্ভবত এটা যেহেতু গুরুত্বপূর্ণ কাজ,
এখানে হয়তো প্রধান রাজনৈতিক দলগুলোর কিছু বিষয় আছে, তো সেই কারণে হয়তো এটা দেরি হচ্ছে। হয়তো আলাপ আলোচনা করে কালকে শনিবার থেকে যে আলাপ আলোচনা হবে তার ভিত্তিতে হয়তো তারপরে এটা ঘোষণা করা হবে। তবে আমার যেটা বক্তব্য হলো, যেমন আমি মনে করি বদিউল আলম মজুমদার উনি নিজে একজন এক্সপার্ট, ভালো সংস্কার হবে। ওনার সাথে যে লোকগুলি দেখলাম এরাও খুব ভালো। ডক্টর তোফায়েল আহমেদ স্থানীয় সরকার বিশেষজ্ঞ, নির্বাচন কমিশনের সাবেক অতিরিক্ত সচিব জেসমিন টুলি, ওনার ব্যাপারে দেখলাম যে আবার গণমাধ্যমে রিপোর্ট যে উনি সাবেক ছাত্রলীগ নেত্রী। আচ্ছা, সাবেক ছাত্রলীগ নেত্রী হলে উনি চট্টগ্রাম সিটি কর্পোরেশন নির্বাচন কিভাবে পরিচালনা করছে, ছাড় দিছে কাকে? আমার তো দরকার সেইগুলি। এখন আমি যদি ওইগুলি লোম বাঁচতে যাই তাহলে তো কম ভুলই থাকবে না। তো জেসমিন টুলি খুবই একজন একনিষ্ঠ সৎ একজনে, সেটা চট্টগ্রাম সিটি কর্পোরেশনে কই সেখানে কি ইয়েকে ওই মহিউদ্দিন চৌধুরীকে জেতানোর ব্যাপারে সে ভূমিকা রাখছে না? সে ঠিকই তার যেটা সত্য সেটা কাজ করছে, খুব আলোচিত নাম ছিল। তার ব্যাপারে কেন ওই তার পুরনো ক্যারিয়ার ছাত্রলীগের কবে করতো সেগুলি নিয়ে টানাছড়া, এইগুলি টানাছড়া করলে কোনো কমিশন কাজ করতে পারবে না। আমি না এটা না ওইটা না, এর এই দোষ ওই দোষ, আরে বাবা তার দক্ষতার যোগ্যতা আছে কিনা, এটা হলো প্রধান মাপকাঠি। ওটা যদি থাকে তাহলে সে দলীয় আনুগত্যের বাইরে রাষ্ট্রের জন্য কাজ করবে। আমাদের এটা দরকার। আর এই কমিশনকে স্বাধীনতা দেওয়া দরকার, প্রত্যেকটা কমিশন স্বাধীনভাবে যাতে তারা কাজ করতে পারে। আর ওনাদেরটাই তো চূড়ান্ত না, উনি তো রাজনৈতিক দলগুলোর ওনারা মতামত নেবে, মতামত নিয়ে তারপরে ওইটা চূড়ান্ত করে তারা দেবে। তারপরেও তো নির্বাচন যখন হবে তারপরে নির্বাচিত যে সরকার, সেই সরকারের অধিকার থাকবে সেগুলি মানে কাটাছেড়া করে সেগুলি সংবিধানের অন্তর্ভুক্ত করা, বা যদি আইনগত ব্যাপার থাকে নীতিমালা প্রণয়ন থাকে সেটা করবে। এটা নিয়ে তো উত্তেজিত হওয়ার কোনো কারণে, প্রত্যেকটা কাজে যদি পদে পদে বাধা দেওয়া হয় তাহলে তো কাজই হবে না। তাই কাজগুলি একটু আগানো দরকার। আর এইসব কারণে আমার ধারণে এই টানা পড়ন টানা হেঁচড়ার কারণে মানে কাজ এগোচ্ছে না। এখন এই যেই 5টা কমিশন করা হয়েছে, এখন যেটা দেখেন 11 তারিখে 11ই সেপ্টেম্বর ভাষণ দিল, আজকে অক্টোবর মাস পড়ে গেল, আজকে অক্টোবর মাসের 3 তারিখ, বলতে গেলে 15 দিনেরও বেশি, প্রায় 17 না তারও তো বেশি, 18-20 দিন হয়ে যাচ্ছে, এখন কাজ শুরু হলো না, প্রজ্ঞাপন জারি হলো না, তো কবে শুরু হবে? দ্রুত সহযোগিতা। সম্মানিত দর্শক শ্রোতা, আপনারা বিস্তারিত ভিডিওতে দেখতে পারলেন ডক্টর ইউনূসের বর্তমানে প্ল্যান কি। দর্শক শ্রোতা, ডক্টর ইউনূস যেভাবে এগোচ্ছে হয়তো এভাবে বিএনপি চিরজীবনের জন্য শেষ হয়ে যাবে, নয়তো আওয়ামী লীগ চিরজীবনের জন্য শেষ হয়ে যাবে। হয়তো ডক্টর ইউনূস নির্বাচনের আগে এই নতুন একটি দল গঠন করতে পারে। দর্শক শ্রোতা, নির্বাচন হতে হতে এখনও সর্বনিম্ন হলেও যতটুকু সম্ভব 2 বছর 3 বছর সর্বোচ্চ, এর মধ্যে নতুন দল একটি গঠন করতে পারে সমন্বয়কদের সঙ্গে ডক্টর ইউনূস। অপরদিকে বাংলাদেশে যে যে সংস্কার করতে চেয়েছিল ক্ষমতায় বসার আগে ডক্টর ইউনূস, এই সংস্কারগুলো কিন্তু মোটেও করা হচ্ছে না। এই জন্য জনগণ খেপে যাচ্ছে, সমন্বয়করা খেপে যাচ্ছে। ডক্টর ইউনূস কি আদৌ এই সংস্কারগুলো করতে পারবে? আপনাদের কি মনে হয়? অপরদিকে কিন্তু শেখ হাসিনা বাংলাদেশে আসতে চলেছে, বাংলাদেশের প্রধানমন্ত্রী আবার হতে পারে, কারণ আমেরিকা শেখ হাসিনার পক্ষে গেছে। দর্শক শ্রোতা, সব মিলিয়ে একটি ঘোলাটে হয়ে যাচ্ছে বাংলাদেশের রাজনীতি পরিবেশ। যাই হোক, এই সম্পর্কে আপনাদের মূল্যবান মতামত থাকলে ভিডিওর কমেন্ট বক্সে এখনই জানিয়ে দিবেন। ধন্যবাদ, সকলেই ভালো থাকবেন।